তো বন্ধুরা, আজকে আমরা শুরু করব অন্তর্কলন বা অবকলন বিদ্যা। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। তো চলো আমরা শুরু করি আর দেরি না করে। তো ধরে নাও কোনো ব্যক্তি বা কোনো মানুষ, তো কোনো মানুষের বয়সের সঙ্গে সঙ্গে তার উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায়, অর্থাৎ তার বয়সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উচ্চতাও কিন্তু পরিবর্তন হয়। তো আমি জাস্ট একটা ধরে নিয়েছি যে বয়সের বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার উচ্চতার পরিবর্তন কীভাবে হচ্ছে। তো ধরে নাও যে সেই ব্যক্তির যখন বয়স 5 বছর, তখন তার উচ্চতা হচ্ছে 3 ফুট। ঠিক আছে, যখন তার বয়স 5 বছর তখন তার উচ্চতা হচ্ছে 3 ফুট। যখন তার বয়স 10 বছর তখন তার উচ্চতা ধরে নাও 3.5 ফুট। সো সিমিলারলি 15 বছরে 4.5 ফুট, 18 বছরে 5.5 ফুট, 21 বছরে 5.8 ফুট এবং 25 বছরে 6 ফুট। ঠিক আছে, তোমরা ধরে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে আমার এই বয়সটা হচ্ছে একটা স্বাধীন রাশি। ঠিক আছে, স্বাধীন চলরাশি। কারণ হচ্ছে যে বয়স বা সময় সেটা কিন্তু কারো উপর ডিপেন্ড করে না। সময় কিন্তু জাস্ট পরিবর্তনশীল, সময় কিন্তু নিজের ছন্দে চলে। ঠিক আছে, অর্থাৎ নিজের রুলে কিন্তু সময় চলে, কিন্তু এই সময়ের সঙ্গে সঙ্গে বাকি সব কিছুই পরিবর্তন হয়। তো সুতরাং এই বয়স বা সময় সেটা হচ্ছে একটা স্বাধীন চলরাশি এবং উচ্চতা বা হাইট সেটা হচ্ছে একটা পরাধীন চলরাশি। কেননা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উচ্চতার পরিবর্তন হয়। ঠিক আছে, কারো যদি বয়স একই থাকে সারা জীবন, তার কিন্তু উচ্চতার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এই বয়স বা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়, সুতরাং তার উচ্চতারও পরিবর্তন হবে। তো তাই এই বয়স আমরা যদি সেটাকে এজ দিয়ে রিপ্রেজেন্ট করি এবং উচ্চতা তাকে যদি আমরা হাইট বা এজ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এক্ষেত্রে হচ্ছে একটা স্বাধীন চলরাশি বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কিন্তু এই যে উচ্চতা বা হাইট সেটা হচ্ছে একটা পরাধীন চলরাশি। কেননা সেটা স্বাধীন চলরাশি, সময় বা বয়সের উপর ডিপেন্ড করে চলছে। এটা স্বাধীন চলরাশি বা ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? না সময়ের সঙ্গে বা বয়সের সঙ্গে। ঠিক আছে, তো জাস্ট তোমরা একটু কনসেন্ট্রেট করো যে সেই ব্যক্তির বয়স যখন 15 থেকে 18 হচ্ছে, অর্থাৎ এই 3 বছরে তার উচ্চতার ডিফারেন্স কতটা হচ্ছে বা তার উচ্চতার পরিবর্তন কতটা হচ্ছে? 4.5 ফুট থেকে 5.5 ফুট, অর্থাৎ 1 ফুট উচ্চতার পরিবর্তন হচ্ছে। তাহলে এই 3 বছরে তার উচ্চতার পরিবর্তন হচ্ছে 1 ফুট। ঠিক আছে, তাহলে এই 3 বছরে তার উচ্চতার পরিবর্তন হচ্ছে 1 ফুট। তো জাস্ট মানে আমরা বলতে পারি যে এই সময়ের পরিবর্তন বা বয়সের পরিবর্তন, ঠিক আছে, সেটাকে যদি আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে বয়সের পরিবর্তন এবং ডেল্টা এইচ সেটা হচ্ছে উচ্চতার পরিবর্তন। তো তার ক্ষেত্রে কি হচ্ছে না, এই ডেল্টা এইচ বাই ডেল্টা এ, অর্থাৎ তার ক্ষেত্রে পরাধীন চলরাশির পরিবর্তনটা আমরা যদি
স্বাধীন চলরাশির পরিবর্তনের সাপেক্ষে নিই, তো আমরা দেখতে পাবো যে জাস্ট যদি আমরা এই খুবই ক্ষুদ্র সময় নিচ্ছি, ঠিক আছে, যে 3 বছরের হেরফের, তাহলে 3 বছরের তার এজের হেরফেরটা, তাহলে 3 বছরে তার বয়সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার উচ্চতার কতটা পরিবর্তন হলো না, যেহেতু বৃদ্ধি হলো তাই আমরা সেটাকে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে প্লাস 1 ফুট অর্থাৎ 12 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এই 3 বছরে তার উচ্চতা পরিবর্তন হচ্ছে 12 ইঞ্চি। সুতরাং ডেল্টা এইচ বাই ডেল্টা এ অর্থাৎ কি বললাম, এইচটা হচ্ছে পরাধীন চলরাশির, তাহলে পরাধীন চলরাশির পরিবর্তন কার সাপেক্ষে না স্বাধীন চলরাশির সাপেক্ষে আমরা নিলাম, স্বাধীন চলরাশির পরিবর্তনের সাপেক্ষে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্বাধীন চলরাশির সাপেক্ষে পরাধীন চলরাশির পরিবর্তন কতটা হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে এটা। এবার যদি আমরা সময়টা আরও ক্ষুদ্র নিই, ঠিক আছে, 3 বছরের জায়গায় যদি আমরা মানে এই ডেল্টা এ বা সময় বা বয়সের পরিবর্তন যদি আরও ক্ষুদ্র নিই, আমরা তো জানি যে 1 সাল বা 1 বছর সমান হচ্ছে 365 দিন, সমান হচ্ছে 365 দিন সমান হচ্ছে 365 ইন্টু 1 দিনে 24 ঘন্টা, এত ঘন্টা ইন্টু 3600 সেকেন্ড, অর্থাৎ 1 বছর সমান হচ্ছে 365 দিন ইন্টু 24 ইন্টু 3600 সেকেন্ড, অর্থাৎ 1 বছর সমান হচ্ছে এত সেকেন্ড। তো আমরা যদি এই 3 বছরের পরিবর্তন না নিয়ে যদি আরও ক্ষুদ্র পরিবর্তন নিই, অত্যন্ত ক্ষুদ্র অর্থাৎ 1 সেকেন্ড, যে আমরা জাস্ট বলবো যে যখন ডেল্টা এটা 1 সেকেন্ড, 3 বছর না হয় সেটা যদি 1 সেকেন্ড হয়, সেই ক্ষেত্রে ডেল্টা এইচের কতটা পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে দেখো এই 1 সেকেন্ডটা কিন্তু 1 বছর বা 3 বছরের ক্ষেত্রে খুবই কম বা তার থেকে খুবই কম, 3 বছর বা 1 বছর। তাহলে 1 সেকেন্ডটা কিন্তু 3 ইয়ার্স বা 1 ইয়ার্সের থেকে অত্যন্ত ক্ষুদ্র, প্রায় নগণ্য, এবং এই নগণ্য সময়ে তার উচ্চতার পরিবর্তন কীরকম হবে, খুবই নগণ্য হবে নিশ্চয়ই, যে সে পয়েন্ট 0.0000 ইন্টু হয়তো 5 ইঞ্চি, হয়তো জাস্ট আমি আন্দাজ বললাম এটা, বা তার থেকেও ক্ষুদ্র হতে পারে। তো এই যে স্বাধীন চলরাশির অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনে আমার পরাধীন চলরাশির অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তন কতটা হলো, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অন্তর্কলন বা অবকলন, ঠিক আছে। তাহলে লিখি আমরা, তাহলে অন্তর্কলন বলতে বোঝায় যে কি বোঝায় না স্বাধীন চলরাশির বা স্বাধীন চলের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনে আমার পরাধীন চলরাশির কতটা পরিবর্তন হলো, নিশ্চয়ই সেটাও খুব ক্ষুদ্র হবে। তাহলে পরাধীন চলের পরিবর্তন, ঠিক আছে। আমরা সেটাকেই জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মে লিখি যে কার পরিবর্তন না স্বাধীন চলের পরিবর্তন। আমরা এক্ষেত্রে কাকে স্বাধীন চল নিয়েছি, ডেল্টা এটা, ঠিক আছে, ডেল্টা এ যেটা হচ্ছে সময় বা বয়স। তাহলে ডেল্টা এর ক্ষুদ্র পরিবর্তন, এটা হচ্ছে পরিবর্তন, ডেল্টা এ মানে হচ্ছে এর পরিবর্তন,
কিন্তু সেটা যদি অত্যন্ত ক্ষুদ্র নেই, তার মানে বসবে লিমিট ডেল্টা এ টেন্স টু জিরো, অর্থাৎ ডেল্টা এটা জিরো নয় বাট জিরোর কাছাকাছি, অর্থাৎ এর পরিবর্তন বা ডেল্টা এ সেটা এতটাই ক্ষুদ্র যে সেটা কিন্তু জিরোর কাছাকাছি। ঠিক আছে, আমি ঠিক বুঝতে পারলাম? এবার তার সাপেক্ষে কার পরিবর্তন না ডেল্টা এইচের, মানে তার সাপেক্ষে এইচের পরিবর্তন। ঠিক আছে, এইচ হচ্ছে তার হাইট। তাহলে দেখো, এটার মানে হচ্ছে যে আমি যদি লিমিটটা না দিতাম তার মানে বোঝাতো এর সাপেক্ষে এইচের পরিবর্তন, কিন্তু যখনই আমি লিমিট ডেল্টা এ টেন্স টু জিরো করে দিলাম তার মানেই হচ্ছে যে এর পরিবর্তন কিন্তু সেটা অত্যন্ত ক্ষুদ্র, নগণ্য পরিবর্তন, টেন্স টু জিরো বাট নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, টেন্স টু জিরো মানে হচ্ছে নট ইকুয়াল টু জিরো, কিন্তু খুবই ছোট, অত্যন্ত ছোট, মানে হয়তো 0.0000001, কিন্তু জিরো নয়, সেটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তন। ঠিক আছে, তো সিমিলারলি আমরা যে কোনো স্বাধীন চলরাশির মানে সাপোজ মনে করো যে জাস্ট আমরা একটু যদি বক্স করে নিই, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে এটা। ঠিক আছে, এবং এটাকে আমরা বক্স করে দিচ্ছি। তো জাস্ট আরেকটা এক্সাম্পল নাও, যে যদি মনে করো ওয়াই সমান হচ্ছে এক্সের স্কোয়ার, তো এবার তোমরা যদি দেখতে পাও যে এক্সের ওপর ওয়াইটা কীভাবে নির্ভর করছে, তোমরা এখান থেকে বলতে পারবে যে এক্সটা হচ্ছে এক্ষেত্রে স্বাধীন চলরাশি এবং ওয়াইটা হচ্ছে এক্সের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ পরাধীন চলরাশি। তো স্বাধীন চলরাশির পরিবর্তনে পরাধীন চলরাশির কীরকম পরিবর্তন হচ্ছে সেটা যদি আমরা জাস্ট একটু হালকা করে দেখি, এক্স যখন জিরো তখন ওয়াই হচ্ছে জিরো, এক্স যখন এক তখন ওয়াই হচ্ছে একের স্কোয়ার মানে এক, যখন এক্স হচ্ছে টু তখন ওয়াই হচ্ছে ফোর, যখন এক্স হচ্ছে থ্রি ওয়াই হচ্ছে নাইন, সিমিলারলি ফোরের জন্য 16, ফাইভের জন্য 25। সো এইভাবে চলতে থাকছে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে যখন 4 থেকে 5 হচ্ছে, যে যখন ডেল্টা এক্সটা 1 4 থেকে 5 তখন ডেল্টা ওয়াইটা কত, ডেল্টা ওয়াইটা হচ্ছে সেই ক্ষেত্রে 16 থেকে 25 অর্থাৎ 9। সিমিলারলি আমি কি বললাম যে আমরা যদি এক্ষেত্রে এর ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিফারেন্সিয়েশনের মানেই হবে যে লিমিট ডেল্টা এক্ষেত্রে কিন্তু স্বাধীন চলরাশি হচ্ছে এক্স, কারণ সেক্ষেত্রে আমাদের এ ছিল, তাই ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা এ বাই ডেল্টা এক্স। ঠিক আছে, অর্থাৎ স্বাধীন চলরাশির অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনে আমরা যদি পরাধীন চলরাশির পরিবর্তন দেখি, দ্যাট মিন্স যে ধরে নাও যে ডেল্টা এক্সটা খুবই ক্ষুদ্র 0.00005, ঠিক আছে, অর্থাৎ 4 ঠিক আছে 4 মানে 4 থেকে যখন 4.00005 হলো তখন ওয়াইয়ের কতটা পরিবর্তন হলো। অর্থাৎ এটা দেখতে পাচ্ছ যে ডেল্টা এক্সটা এক্ষেত্রে খুবই ছোট, অর্থাৎ সেটাকে আমরা অ্যাকচুয়ালি dy বাই dx দিয়ে রিপ্রেজেন্ট করি, dy dx। ঠিক আছে, এটা কিন্তু বাই নয়, dy dx।
ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশনকে আমরা এইভাবে লিখি। ঠিক আছে, তো সিমিলারলি ওয়াই সমান এক্স স্কোয়ার এবং আরও যে কোনো যদি কোনো ফাংশন থাকে বা যে কোনো যদি কোনো ইকুয়েশন থাকে, তার ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন কীভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো জাস্ট আমি ফর্মুলা আকারে লিখে রেখেছি। তো তোমরা মেনলি মনে রাখবে যে ডিফারেন্সিয়েশনের মানেই হচ্ছে যে স্বাধীন চলের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনে আমাদের পরাধীন চল কতটা পরিবর্তিত হচ্ছে। স্বাধীন চলের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনে, স্বাধীন চলের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তন, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। তোমরা যদি এটা যদি না দাও তাহলে কিন্তু আমাদের ভুল হবে, তাই কিন্তু দিতে হবে। কেননা এই টার্মটা যদি আমরা না দিই তার মানে শুধু কিন্তু পরিবর্তন বোঝায়, কিন্তু ডিফারেন্সিয়েশন মানে কিন্তু শুধু পরিবর্তন নয়। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে স্বাধীন চলের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনে আমাদের পরাধীন চল কতটা পরিবর্তিত হচ্ছে, বা সেটাকে আমরা ডিওয়াই ডিএক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এবার মানে তোমরা যদি একটু সূত্রগুলো দেখো যে ওয়াই সমান এক্স স্কোয়ার, তার ডিফারেন্সিয়েশন তাহলে কী হবে, ডিওয়াই ডিএক্স। তার যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ এই ক্ষেত্রে এক্সের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াইয়ের কতটা পরিবর্তন হবে সেটা জাস্ট আমরা মানে ফর্মুলা দিয়ে করতে পারবো 2x। তো সেটা কোথা থেকে পেলাম, তো চলো দেখা যাক। আমরা জাস্ট ফর্মুলাগুলো একটু হালকা করে লিখে নিচ্ছি। তো আমরা জাস্ট যদি কতগুলো ফর্মুলা একটু দেখি, যে মনে করো এক্স টু দি পাওয়ার এন আছে, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন, তার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন কত হবে, অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই বা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হবে, বা তোমরা মনে রাখবে যে সেটা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এনটা জাস্ট এগিয়ে যায় এবং এক্সের মাথায় যে এন সেটা কিন্তু এক ঘর কমে যায়। জাস্ট তোমরা এগুলোকে মনে রাখবে, এই ফর্মুলাগুলোকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, অর্থাৎ এক্সের খুবই ক্ষুদ্র পরিবর্তনের জন্য ই টু দি পাওয়ার এক্স কীভাবে চেঞ্জ হয়। তো সেটা কিন্তু খুবই সহজ, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কিন্তু ই টু দি পাওয়ার এক্সেই হয়। ঠিক আছে, তো নেক্সট চলে যাই আমরা লগ এক্স, যেখানে বেসটা হচ্ছে ই, তো তার ডেরিভেটিভ হবে বা ডিডিএক্স অফ দিস মাচ ইজ ইকুয়াল টু 1/x। সো ডিডিএক্স অফ সাইন এক্স, অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, অর্থাৎ এক্সের খুবই ক্ষুদ্র চেঞ্জের জন্য, তো এক্সের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনে সাইন এক্স কীভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে কস এক্স, অর্থাৎ ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স। সিমিলারলি ডিডিএক্স অফ কস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ ট্যান এক্স মানে হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ কট এক্স সমান হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ সেক এক্স সমান হচ্ছে সেক এক্স ট্যান এক্স, এবং ডিডিএক্স অফ কোসেক এক্স সমান হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। ঠিক আছে, তো তোমাদের একটা কাজ যে এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে, কারণ এই ফর্মুলা যদি না মনে রাখতে পারো তাহলে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন করতে পারবে না। নেক্সট হচ্ছে যে যদি কোনো কনস্ট্যান্ট রাশি হয়, ঠিক আছে, কোনো কনস্ট্যান্ট রাশি বা ধ্রুবক সি, ঠিক আছে, সি যদি একটা ধ্রুবক হয়, তো আমরা জানি যে ধ্রুবক রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদের সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ
শুধু সময় না, ধ্রুবক রাশি কারো ওপর ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ সে নিজেও একটা স্বাধীন রাশি, তাই তার কোনো পরিবর্তন হতে পারে না। ঠিক আছে, তাকে আমরা স্বাধীন বলবো না, সে হচ্ছে অপরিবর্তনশীল বা অপরিবর্তনীয়। তাই যে রাশির কোনো পরিবর্তনই হয় না তার ডিফারেন্সিয়েশন কী, অর্থাৎ আমরা তাকে যার সাপেক্ষে ডেরিভেটিভ করি না কেন সেটা কিন্তু সবসময় আমাদেরকে জিরো দেবে। তো তোমরা এটা খেয়াল রাখবে যে কোনো ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট রাশি তাকে যদি আমরা যে কোনো চলরাশির সাপেক্ষে ডেরিভেটিভ করি সেটা কিন্তু সবসময় জিরো, অর্থাৎ এক্সের চেঞ্জের জন্য সি এর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ জিরো হবে, সি এর চেঞ্জ জিরো। ঠিক আছে, সো সিমিলারলি যদি কোনো জায়গায় একটা কনস্ট্যান্ট রাশি গুণ থাকে, ঠিক আছে, একটা ফাংশন আছে এফ অফ এক্স, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ আছে, এবার তাকে যদি আমরা ডেরিভেটিভ করি তা বা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো না, সি বা কনস্ট্যান্টটা সিম্পলি জাস্ট আমরা বাইরে বের করে দেবো, তারপর এফ অফ এক্সের ডেরিভেটিভ করব। তো সেটাকে অর্থাৎ এর মানেই হচ্ছে সি ইন্টু ডিডি এক্স অফ এফ অফ এক্স। এবার ডিডি এক্স অফ এফ অফ এক্স তার মানেই হচ্ছে এফ ড্যাশ এক্স। ঠিক আছে, আমি জাস্ট একটু হালকা করে ক্লিয়ার করি যে ডিডি এক্স অফ একটা কনস্ট্যান্ট ইন্টু এফ অফ এক্স। তাহলে কী বললাম যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা কিন্তু আগে আমরা বের করে দিতে পারি, তাহলে সি ইন্টু ডিডি এক্স অফ এফ অফ এক্স, আমরা সেটাকেই এইভাবে লিখি যে সেটা সমান হচ্ছে সি ইন্টু এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স মানে হচ্ছে কিন্তু ডিডি এক্স অফ দিস। ওকে, ঠিক আছে, তো চলো আমরা চলে যাই নেক্সট বলছে যে কতকগুলো ফাংশন ইউ ভি ডাব্লিউ তারা যদি পরস্পর যোগ আকারে থাকে বা সমষ্টি আকারে থাকে, যোগ বিয়োগ আকারে থাকে, তবে তার ক্ষেত্রে আমরা যদি ডিডিএক্স নিই বা তার ক্ষেত্রে আমরা যদি ডিফারেন্সিয়েশনটা দেখি তো আমরা দেখতে পাবো যে সেটা সবার উপর জাস্ট ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে ডিডিএক্স অফ ইউ হয়ে যাবে প্লাস মাইনাস ডিডিএক্স অফ ভি হয়ে যাবে প্লাস মাইনাস ডিডিএক্স অফ ডাব্লিউ হয়ে যাবে, সো অন। ঠিক আছে, অর্থাৎ কতকগুলো রাশি যদি সমষ্টি আকারে থাকে এবং তার ক্ষেত্রে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তো সিম্পলি সবগুলোর ডিফারেন্সিয়েশন এবং মাঝে যুক্ত থাকলে যুক্ত এবং বিয়োগ থাকলে বিয়োগ। এবং গুণের জন্য কি হবে না, গুণ এবং ভাগের জন্য দুটো একটু ডিফারেন্ট নিয়ম, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে যদি ডিডিএক্স অফ সাপোজ গুণ আকারে থাকে, যে ইউ হচ্ছে একটা রাশি এবং ভি হচ্ছে আরেকটা চলরাশি, যেখানে কিন্তু ইউ আর ভি দুটোই কিন্তু পরাধীন, সেটা আমরা দেখলাম। তো এবার তাদের ডেরিভেটিভ আমরা যদি এক্সের সাপেক্ষে করি তো সেটা কীরকম হবে না, কী করবো বলো তো, জাস্ট একটা স্থির রাখবো, অপরটার ডেরিভেটিভ করব, ইউ স্থির ভি এর ডেরিভেটিভ বা ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস যেটা স্থির রেখেছিলাম তার ডেরিভেটিভ, এবার অপরটা স্থির। খুবই সহজ, একটা স্থির আরেকটা ডেরিভেটিভ প্লাস অন্যটা স্থির এটার ডেরিভেটিভ, একবার এটা একবার এটা, একবার ভি এর ডেরিভেটিভ ইউটা স্থির, আরেকবার ভিটা স্থির ইউ এর ডেরিভেটিভ। ওকে, এবং লাস্টলি হচ্ছে ডিডিএক্স অফ ইউ বাই ভি, অর্থাৎ দুটো পরাধীন চলরাশি যদি ভাগ আকারে থাকে তবে তার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন কীরকম হবে, এটাও একটু জাস্ট হালকা জটিল। ফার্স্টে কী করব, একটা লম্বা দাঁড়িয়ে নেব,
এবং যেটা ভি বা যেটা তলে থাকবে তার স্কোয়ার করে দেবো নিচে। কি বললাম? যেটা নিচে থাকবে হর, ঠিক আছে, ডিনোমিনেটর, তাকে নিচে স্কোয়ার করে দেব। এরপর কি করব না, এই নিচেরটাকে ফিক্সড রাখবো, উপরেরটা ডেরিভেটিভ মাইনাস, সাইনগুলো কিন্তু উল্টাপাল্টা করবে না, মাইনাস উপরেরটা ফিক্সড, নিচেরটা ডেরিভেটিভ। তাহলে কি বললাম আরেকবার বলি, যে এক্ষেত্রে নিউমারেটর এবং ডিনোমিনেটর, ঠিক আছে, তো ফার্স্টে কী করবো, যে ডিনোমিনেটরটাকে আমরা স্কোয়ার করে দেবো নিচে, এবং তারপরে উপরে আমাদের থাকবে ডিনোমিনেটর ইন্টু নিউমারেটরের ডিফারেন্সিয়েশন মাইনাস নিউমারেটর ইন্টু ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, নিউমারেটর মানে হচ্ছে লব এবং ডিনোমিনেটর মানে হচ্ছে হর। ঠিক আছে, আমরা যেটাকে বলি। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ক্লাস। এরপর কিন্তু আরও আমি লেকচার নেব এই ডিফারেন্সিয়েশন সম্বন্ধে। আরও ধীরে ধীরে বিভিন্ন ক্যালকুলেশন করার চেষ্টা করব আগের ক্লাসে। তো আজকের মতো কিন্তু এখানেই আমাদের থাকলো। সবাই ভালো থাকবে।